আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান, এবিপি এন্ড মুরাকিব শরিয়া ইন্সপেকশন এন্ড কমপ্লায়েন্স ডিভিশন স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে লিস্ট অফ মেজর এন্ড মাইনর ল্যাপসেস অ্যাজ পার আইসিসি গাইডলাইন্স অফ বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াট ইজ শরিয়া ল্যাপসেস or Sharia non-compliance in Islamic banking and finance. Sharia non-compliance in Islamic finance means a financial product, services or activities fails to comply with the principles of Sharia. যে শরিয়া ল্যাপসেস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে ইসলামী শরিয়া অনুযায়ী কোনো একটা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ব্যাংক যদি তার কার্যক্রম, প্রোডাক্টস এন্ড প্রসিডিউর পরিচালনা করতে ব্যর্থ হয় এবং এটি যদি যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং আমাদের রেসপেক্টিভ শরিয়া বোর্ডের যে গাইডলাইন, এই গাইডলাইনের যদি ব্যত্যয় ঘটে তাহলে সেটাকে আমরা শরিয়া ল্যাপসেস হিসেবে অভিহিত করব। ইসলামী শরিয়া তো অনেক ভাস্ট ইস্যু, তবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হলো শরিয়া মানে কি। শরিয়া একটি আরবি শব্দ। শরিয়া শব্দের অর্থ হচ্ছে মত, পথ। এটি আবিধানিক অর্থে পথ বা মত যে বলা হলেও এখানে শরিয়া বলতে আমরা পারিভাষিক দিক থেকে যেটা বুঝবো সেটা হচ্ছে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিধি বিধান, নিয়ম নীতি, নিয়ম কানুন দিয়েছেন সেই অনুযায়ী সেই নিয়ম কানুনকে আমরা শরিয়া হিসাবে অভিহিত করব। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে যে শরিয়া পরিপালন এর বিষয়টি কি, সেটি হচ্ছে যে ইসলামী শরিয়ার একটি নীতি হচ্ছে যে আল আসলু ফিল মুআমালাতি আল ইবাহাতু। সেটি হচ্ছে যে ইসলামী শরিয়া মুআমালাতের ক্ষেত্রে যে নীতি বলে সেই নীতি হচ্ছে যে সবকিছুই হালাল, শুধু তা ছাড়া যেগুলো ইসলামী শরিয়াতে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন এবং আমাদের ইসলামিক জুরিসপ্রুডেন্সের আলোকে যে বিষয়গুলি নিষিদ্ধ, সেই নিষিদ্ধ বিষয়গুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলেই আমরা ইসলামী শরিয়া পরিপালন করেছি বলে ধরে নেওয়া হবে। তো এখানে আমরা একটু সংক্ষেপে বলতে পারি যে একদম মেজর প্রহিবিশনসগুলো কি, যে কোন কোন বিষয়গুলো থেকে মুক্ত থাকলে আমরা বলতে পারি যে আমরা ইসলামী শরিয়া অনুযায়ী আর্থিক লেনদেন বা ইসলামিক ব্যাংকিং পরিচালনা করতে পেরেছি। প্রথম যে প্রহিবিশন সেটি হচ্ছে রিবা বা সুদ। তো আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে মাইসির, যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্যাম্বলিং, যে অনিশ্চয়তার খেলা বলা যায়। এটা হচ্ছে প্রহিবিশন অফ গারার। গারার মানে হলো আনসার্টিনটি এন্ড অ্যাম্বিগুইটি, তো অনিশ্চয়তা চুক্তি, যে কোনো চুক্তির মধ্যে যদি অনিশ্চয়তা প্লাস আননোন অ্যাসপেক্ট থাকে তাহলে এটাকে বলা হয় গারার। এটা হলো কম্বাইনিং টু কন্ট্রাক্টস ইন ওয়ান কন্ট্রাক্ট, দুটো চুক্তিকে পরস্পরের সাথে লিঙ্কড করা, মানে একটি চুক্তিকে আরেকটি চুক্তির সাথে শর্তবদ্ধ করে দেওয়া। আরেকটা হচ্ছে যে কোনো চুক্তির, যে কোনো চুক্তির সাবজেক্ট ম্যাটার অবশ্যই হালাল হইতে হবে, সাবজেক্ট ম্যাটার হারাম হওয়া যাবে না। সাবজেক্ট ম্যাটার ইটসেলফ যদি হারাম হয় তাহলে কোনো চুক্তি যত সুন্দরভাবেই করা হোক না কেন, যতটা সম্ভব শরীয়ত সম্মত করাই হোক না কেন, তা ইসলামী শরিয়াতে হালাল হবে না। এবং অন্যান্য যে আরো বিষয়গুলো আছে যেগুলো চুক্তির সাথে সম্পর্কিত না কিন্তু সাবজেক্ট ম্যাটারের সাথে সম্পর্কিত বা অন্যান্য নিয়ম কানুনের সাথে সম্পর্কিত, যেমন চুরি করা, ফাঁকিবাজি করা, মজুতদারি করা বা কাউকে ঠকানো, ওজনে কম দেওয়া, এই বিষয়গুলো আছে। অর্থাৎ যে মেজর যে প্রহিবিশনসগুলো, এই প্রহিবিশনগুলো থেকে যদি মুক্ত থাকা যায় তাহলেই
আমরা বলতে পারি যে এই লেনদেনটি ইসলামী শরিয়া অনুযায়ী হালাল হয়েছে এবং অনুমোদিত হয়েছে। তো লিস্ট অফ মেজর অ্যান্ড মাইনর ল্যাপসেস এর ক্ষেত্রে আমরা প্রথমে মেজর ল্যাপসেস গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইনের আলোকে এবং আমাদের শরিয়া সুপারভাইজারি কমিটির গাইডলাইনের আলোকে যেগুলো মেজর ল্যাপসেস হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। প্রথম যে ল্যাপস যেটাকে আমরা মেজর বলি, সেটা হচ্ছে সিকিং ক্যাশ ফ্যাসিলিটি ফ্রম দ্য ব্যাংক ইনস্টেড অফ পারচেজিং গুডস ইন কেস অফ বাই মোরাবা এবং বাই মুআজ্জাল। সেটা হলো বাই মোরাবাহা এবং বাই মুআজ্জালের ক্ষেত্রে যদি কেউ ক্যাশ ফ্যাসিলিটি চায় এবং এখানে যদি কোনো বাইং এজেন্ট নিয়োগ না করা হয়, তাহলে এটাকে মেজর ল্যাপস হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ যে আমরা কাউকে বাই মুআজ্জাল এবং বাই মোরাবার ভিত্তিতে ক্যাশ ফ্যাসিলিটি দিতে পারি না, যেখানে বাইং সিলিং নিশ্চিত হয় না। বাইং সিলিং যদি নিশ্চিত না হয়, তাহলে নিশ্চিতভাবে এটি সুদি ট্রানজ্যাকশনে রূপান্তরিত হয়। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এমন অনেক বিষয় আছে যেখানে বাইং এজেন্ট নিয়োগ করা বৈধ হয় এবং বাইং এজেন্ট নিয়োগ করা যায়। সেক্ষেত্রে শাহজালাল ইসলাম ব্যাংকের বাইং এজেন্সি নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে যদি কাউকে আমরা বাইং এজেন্ট নিয়োগ করে তার অ্যাকাউন্টে টাকা দিই, তাহলে এটাকে ক্যাশ ফ্যাসিলিটি বলা যাবে না। তো সেখানে যেটা উদ্দেশ্য করা সেটা হচ্ছে যে ব্যাংকের একজন প্রতিনিধি হিসেবে গ্রাহক ব্যাংকের নিকট থেকে মালামাল ক্রয়ের জন্য অর্থ নিবে এবং ব্যাংকের পক্ষ থেকে তিনি মালামাল ক্রয় করবেন। মালামাল ক্রয় করে তিনি তা ব্যাংকের নিকট ফিজিক্যালি অর কনস্ট্রাকটিভলি তিনি তা হস্তান্তর করবেন এবং ব্যাংক এই অধিকার, মালামালের অধিকার বুঝে নিয়ে এই গ্রাহকের নিকট পুনরায় আবার বাই মুআজ্জাল এবং বাই মোরাবার ভিত্তিতে বিক্রয় করবেন এবং তিনি তা বুঝে নেবেন। যদি এটা না করা হয়, সরাসরি যদি ক্যাশ টাকা দেওয়া হয়, তাহলে এটাকে মেজর ল্যাপস হিসেবে চিহ্নিত করা হয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ অল ইনভেস্টমেন্ট লায়াবিলিটি বাই ক্রিয়েটিং নিউ ইনভেস্টমেন্ট লায়াবিলিটি। যে বাই মোরাবাহা বাই মুআজ্জালের ক্ষেত্রে যদি আমরা অবশ্য অন্যান্য বিষয় আছে, শুধু বাই মোরাবাহা বাই মুআজ্জাল নয়, যে এখানে ইজারা বা বাই ভিত্তিক অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য। সেটি হচ্ছে যে নতুন একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করে এখানে বেচা কেনা বা অন্য কোনো ট্রানজ্যাকশন, রিয়েল ট্রানজ্যাকশন যেটা শরিয়া বিধিমালা আলোকে ট্রানজ্যাকশন না করে যদি পুরনো একটা ডিল অ্যাডজাস্ট করে দেওয়া হয়, তাহলে এটাকে মেজর ল্যাপস হিসেবে চিহ্নিত করা হয়। এরপর তৃতীয় যে মেজর ল্যাপস সেটা হচ্ছে অবটেনিং ক্যাশ মেমো ইন দ্য নেম অফ ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট। যে আসলে ক্যাশ মেমো নিতে হয়, আমরা সবাই জানি যে ক্যাশ মেমো নিতে হয় ব্যাংকের নামে, যেহেতু ব্যাংক মালামাল ক্রয় করে গ্রাহকের কাছে বিক্রি করবে। যদি আমরা ব্যাংকের নামে ক্যাশ মেমো না নিয়ে যদি আমরা গ্রাহকের নামে ক্যাশ মেমো নেই, তাহলে এটা একটা মেজর ল্যাপস হবে। তারপরে হচ্ছে যে নন এক্সিস্টেন্স অফ সাপ্লায়ার। দেখা গেল যে এখানে আমরা বাই মোরাবা বাই মুআজ্জালের ভিত্তিতে ফাইন্যান্স করলাম, কিন্তু ফাইলে আমরা কোনো সাপ্লায়ারের যে সাপ্লায়ারের কথা এখানে উল্লেখ করা হলো, সেই সাপ্লায়ারের কোনো অস্তিত্ব নাই। যে এমন ক্যাশ মেমো নেওয়া হলো, দেখা গেল যে এখানে সাপ্লায়ারের যে নামটা ছিল সেই নামের ভিত্তিতে সার্চ করে দেখা গেল যে এই নামে কোনো সাপ্লায়ার নেই। দ্যাট মিনস এই ক্যাশ মেমোটা ছিল ভুয়া অথবা ফেক। তারপর হচ্ছে সিকিং ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ইন শরিয়া প্রহিবিটেড আইটেম। শরিয়া প্রহিবিটেড আইটেমে যদি কোনো ফাইন্যান্স দেওয়া হয়, তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম। এটা ইসলামী শরিয়া কোনোভাবে অ্যালাউ করে না। তারপর হচ্ছে যে জেস্টেশন পিরিয়ডে যদি আপনার প্রফিট নেওয়া হয়, সেটা হচ্ছে ইজারা ভিত্তিক কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন ধরুন আমরা যদি কাউকে HPSM এর ভিত্তিতে কোনো একটা বাড়ি করার জন্য ফাইন্যান্স করি, তাহলে প্রথমে আমরা বাড়িটি তৈরি করার জন্য গ্রাহককে আমরা অর্থ দিব। তো যখন বাড়িটি তৈরি হবে অথবা যদি অন্য কোনো অ্যাসেট হয় বা গাড়ি হোক বাড়ি হোক, অ্যাসেটটি যখন তৈরি হবে তখনই আমরা এখানে ইজারার ভিত্তিতে আমরা ভাড়া নেওয়া শুরু করব। এর আগ পর্যন্ত ব্যাংক একটি গ্রেস পিরিয়ড অথবা কেউ মার্সি পিরিয়ডও বলে, আমরা জেস্টেশন পিরিয়ড বলি, জেস্টেশন পিরিয়ড দেওয়া হয়। জেস্টেশন পিরিয়ডে কোনোভাবেই রেন্ট নেওয়া বৈধ নয়। এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ ক্যাশ মেমো ইজ
লেস দেন দ্য ইনভেস্টমেন্ট। যদি এমন হয় যে ক্যাশ মেমোতে ইনভেস্টমেন্টের পরিমাণ লেখা আছে যে এখানে ধরুন 1 লক্ষ টাকা, কিন্তু আমরা ফাইন্যান্স করছি 1.5 লক্ষ টাকা, তাহলে এটা হবে না, কারণ বাকিটা ক্যাশ ফেসিলিটি হিসেবে পরিগণিত হবে এবং বাকি যে 50,000 টাকার যে লাভ সেটা নেওয়া আমাদের জন্য বৈধ হবে না। এখন আমরা লিস্ট অফ মাইনর ল্যাপসেস নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে মাইনর ল্যাপসেস সেটি হচ্ছে যে গ্রাহক সরাসরি ব্যাংকের কাছ থেকে পণ্য না নিয়ে সে সরাসরি সেলারের কাছ, দ্যাট মিনস সাপ্লায়ারের কাছ থেকে সে পণ্য গ্রহণ করেছে। যদি এই ধরনের প্রমাণ পাওয়া যায় তাহলে এটিকে আমরা মাইনর ল্যাপসেস হিসেবে চিহ্নিত করি। আর দ্বিতীয় যে মাইনর ল্যাপসেস সেটি হচ্ছে রেকর্ড অফ পজিশন অফ গুডস বাই ব্রাঞ্চ নট কেপ্ট। যে ব্রাঞ্চের কাছে পজিশনের রেকর্ড নাই, দ্যাট মিনস যে গ্রাহককে পণ্য বিক্রি করার আগে ব্যাংকের এই মালের উপর পজিশন আসতে হবে। যদি পজিশন না আসে তাহলে গ্রাহকের কাছে বিক্রি করা জায়েজ হবে না। তো এই রেকর্ডটা রাখতে হবে। এরপর তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে ক্যাশ মেমো, বিল, চালান, ট্রান্সফার রিসিপ্ট নট ফাউন্ড। তো এটা মালিকানার জন্য ব্যাংকের পক্ষ থেকে যে মালিকানা, এই মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য এই ডকুমেন্টগুলি জরুরি। 4 নম্বর বিষয় হচ্ছে লেটার অফ অথরিটি নট টেকেন ইন কেস অফ এমপিআই। মোরাবাহা পোস্ট ইম্পোর্টের ক্ষেত্রে একটি লেটার অফ অথরিটি নিতে হয় গ্রাহকের কাছ থেকে। গ্রাহকের আইআরসি ব্যবহার করে ব্যাংক পণ্য ক্রয় করার যে অধিকার সেটা পায় হলো লেটার অফ অথরিটির বলে। আর লেটার অফ অথরিটি যদি থাকে তাহলে ব্যাংকের পণ্যের উপর মালিকানা প্রতিষ্ঠিত হয়। এর ফলে ব্যাংক মোরাবাহা পোস্ট ইম্পোর্টের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য বিক্রি করতে পারে। ঠিক একইভাবে লেটার অফ অথরিটি নট টেকেন ইন কেস অফ ডিলারশিপ, এটা একটি ল্যাপস। যদিও একটি মাইনর ল্যাপস, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ডিলার যখন সে তার প্রতিষ্ঠানের কাছ থেকে, মাদার প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করে, তো সেটা তো এই ডিলারই মালিক হয়, সেই পণ্যের উপর মালিকানা ডিলারের হয়। তো ব্যাংক যদি কোনো পণ্যের উপর মালিকানা প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে এক্ষেত্রে বাই মজাল এবং বাই মরবা করা বৈধ হয় না। তো ডিলার যখন ব্যাংককে অথরাইজ করে যে আমি আমার এই ডিলারশিপের লাইসেন্স এটা ব্যাংকে ব্যবহার করার জন্য আমরা অথরাইজ করলাম, তখন ব্যাংক কি করে, ব্যাংক এই ডিলারশিপ লাইসেন্স ব্যবহার করে মাদার প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় করে গ্রাহকের নিকট বিক্রি করতে পারে। এক্ষেত্রে ব্যাংকের মালিকানাটা প্রতিষ্ঠিত হয়। এরপর যে ল্যাপস নিয়ে আমরা কথা বলি সেটি হচ্ছে পোস্ট পারচেজ ইন্সপেকশন রিপোর্ট বাই দ্য ব্রাঞ্চ নট ফাউন্ড। এটা ইম্পর্টেন্ট। এরপর হলো যে এইচপিএসএম এর ক্ষেত্রে, এইচপিএসএম এ যখন আমরা ফাইন্যান্স করি তখন এইচপিএসএম এর অ্যাসেটটা গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়েছে এই মর্মে একটি ডকুমেন্ট রাখতে হয়। যেমন ধরুন আমরা গাড়ি কিনেছি, যৌথভাবে গাড়ি কিনে গ্রাহকের নিকট ব্যাংকের পোর্শন আমরা ভাড়া দিয়েছি, সেক্ষেত্রে গ্রাহকের নিকট যে গাড়িটা ডেলিভারি দেওয়া হয়েছে সেই মর্মে একটি প্রমাণপত্র বা ডেলিভারি যে প্রুফ সেটা রাখতে হয়। সেটা না রাখলে একটা মাইনর ল্যাপস হয়। আরেকটা হচ্ছে যে এগ্রিমেন্ট স্টেজে বাই সালামের ক্ষেত্রে যদি প্রফিট চার্জ করা হয় এটাকেও ল্যাপস হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর হচ্ছে যে যদি বাই সালামের ক্ষেত্রে আমরা কাউকে কোনো বিনিয়োগ করি, সেক্ষেত্রে ব্যাংক তো সরাসরি পণ্য বাই সালামের পণ্য বিক্রি করতে পারে না, সেক্ষেত্রে গ্রাহককে সেলিং এজেন্ট নিয়োগ করতে হয়। তো যদি আমরা গ্রাহককে সেলিং এজেন্ট হিসেবে নিয়োগ না করি তাহলে এটিও একটি ল্যাপস হিসেবে চিহ্নিত হয়। দশ নম্বর মাইনর ল্যাপস হচ্ছে অ্যামাউন্ট অফ ক্যাশ মেমো এক্সিডস দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। তো ক্যাশ মেমোর মধ্যে যে পরিমাণ লেখা আছে বা লেখা থাকে সেটা যদি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের চেয়ে বেশি হয় সেটা একটা মাইনর ল্যাপস হিসেবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিহ্নিত করা হয়। কিন্তু আমরা শরিয়ার আলোকে এটাকে ল্যাপস হিসেবে চিহ্নিত না করলেও পারি, এটা আমাদের শরিয়া স্কলাররা মত দিয়েছেন। এ বিষয়ে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে বিবেচনা করবে। এরপর হচ্ছে এগ্রিমেন্ট যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি অথবা পোস্ট ডেটেড ক্যাশ মেমো নেই অথবা ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট সে নিজেই যদি কোনো
পে অর্ডার, ডিডি, টিটির অ্যাপ্লিক্যান্ট হয়, তাহলে এগুলো মাইনর ল্যাপস হিসেবে চিহ্নিত হয়। তারপরে যদি আমরা গ্রাহককে এমন কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা বাইং এজেন্ট করি যে পণ্যগুলো আমাদের সার্কুলার আলোকে অ্যাপ্রুভ না। যেমন ধরুন আমরা যদি কাউকে একটা গাড়ি কেনার জন্য যদি আমরা বাইং এজেন্ট নিয়ে করি, তাহলে এটা মানে যুক্তিসঙ্গত না। কারণ গাড়ি কেনার ক্ষেত্রে একজন সাপ্লায়ারকে হয়তো টাকা দিতে হয়, তো এটা ব্যাংক নিজেই এখানে তার এমপ্লয়ির মাধ্যমে অথবা অফিসারের মাধ্যমে এটা ক্রয় করতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে বাইং এজেন্সি অনুমোদিত নয়। তো এভাবে আমরা আমাদের যে মাইনর এবং মেজর ল্যাপসেস এগুলি চিহ্নিত করে আমরা নিশ্চয়ই আমাদের প্রফেশনাল দিক থেকে আমরা এগুলোকে আমরা এগুলোর বিষয়ে আমরা সচেতন থাকব এবং এই ধরনের ব্যত্যয় যাতে না ঘটে এবং ব্যাংকের কোনো ইনকাম যাতে ডাউটফুল হয়ে না যায় এবং ইনকাম লিকেজ হয়ে না যায় সে বিষয়ে আমরা সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।